আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব, কৈশোর, দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন, মুখোমুখি হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক AKM ফজলুল হক। তিনি একজন প্রখ্যাত সনোলজিস্ট। জনাব ফজলুল হক, আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নিঃসন্দেহে আপনি একজন অনন্য ব্যক্তি। আপনার জীবন সম্পর্কে জানতে চাই, আপনার শৈশব কৈশোরের গল্পগুলো শুনতে চাই। আপনি একজন চিকিৎসক, আমরা জানি আপনার অসংখ্য পরিচয়। আপনি অনেকগুলো হাসপাতালের প্রতিষ্ঠাতা, অনেকগুলো হাসপাতালের আপনি দেখভাল করেন, মানব সেবা করেন। আপনি একজন চিকিৎসকের বাইরে গিয়েও কিন্তু আপনার একটা বড় ম্যানেজমেন্টে আপনার একটা বড় ভূমিকা। আপনার অন্যান্য রাজনীতিতেও অংশগ্রহণ আছে। সবকিছু মিলিয়ে আপনি একজন সমাজসেবক, সেটি আপনার কাছে বড় পরিচয় আমার কাছে মনে হয়। আমি শুরুতে একটু করে বলি যে আপনি একজন ভালো শিক্ষার্থী ছিলেন, ভালো একজন ছাত্র ছিলেন। কেন এরকম এই পেশাতে আসলেন? ছোটবেলায় কি চিন্তা করেছিলেন আপনি একজন ডক্টর হবেন অথবা সমাজসেবক হবেন এরকম? বিশেষ করে আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে আমি ওই যে এইম ইন লাইফ একটা ওই যে এসে লিখতে হতো, আমি তখনই ডাক্তার হওয়ার জন্য সিদ্ধান্ত নেই, আমার লক্ষ্য ঠিক করি হাই স্কুলে পড়ার সময়। তো এই পরবর্তীতে তো আল্লাহর মতে ডাক্তার হয়েছি। তারপরে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করলাম। এরপরে আবার যে শিক্ষা, যে স্কুল কলেজও প্রতিষ্ঠা করেছি। আপনার বেড়ে ওঠা কোন জায়গায়? কিভাবে আপনার সেই ছোটবেলার গল্পগুলো, স্কুলের গল্পগুলো শুনতে চাই। আমি তো আমার বাড়িতে কুতুবদিয়া। তো আমি প্রাইমারি স্কুল কুতুবদিয়ায়, আমার পাড়ার দক্ষিণ দুরং প্রাইমারি হাই স্কুল সরকারি। তো ওখান থেকে প্রাইমারি স্কুল পাশ করার পরে আমি এই যে পটিয়া, গাছবাড়িয়া NG মাল্টিল্যাটারাল হাই স্কুল, নিত্যানন্দ গৌরচন্দ্র হাই স্কুল, সেটা হচ্ছে গাছবাড়িয়ায়। তো ওটা থেকে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আমি 9-10 পড়ছি সাতকানিয়া মডেল হাই স্কুলে। আমি যদি ভুল না করতে থাকি, যে পটিয়ার সাথে আপনার যে গ্রামের দূরত্ব অনেক বেশি, সেখানে কেন এরকম মাইগ্রেশন হলো? আমার বড় ভাই, আমরা 3 ভাই গাছবাড়িয়া হাই স্কুলে লেখাপড়া করছি। আমরা একটু লেখাপড়ার কোয়ালিটি লেখাপড়া করার জন্য বিশেষ করে গাছবাড়িয়ার যে হাই স্কুলের প্রধান শিক্ষক যিনি, উনি আমার বড় ভাইয়ের সাথে পরিচয় ছিল। তো যার ফলে আমরা গাছবাড়িয়া হাই স্কুলে ওই প্রায় ক্লাস 8 পর্যন্ত পড়ি। এরপরে আমার বড় 2 ভাইও ওখান থেকে যখন মেট্রিক পাশ করে ফেললো, তখন আবার ওরা তো সাতকানিয়া কলেজে ভর্তি হয়েছে, আমিও সাতকানিয়া হাই স্কুলে চলে যাই। এবং আমার বড় দুলাভাই প্রফেসর হুসাইন আহমদ, উনি সাতকানিয়া কলেজের প্রফেসর ছিলেন। তো সেই সূত্রে আমি সাতকানিয়া মডেল হাই স্কুল থেকেই ম্যাট্রিক পাস করি। তো এরপরে আমি আবার যে SSCর জন্য চিটাগং গভর্নমেন্ট কলেজ, চিটাগং কলেজে আমি চিটাগং কলেজ আর কি 5-10 বছরের যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা, সেই প্রত্যন্ত অঞ্চল কুতুবদিয়া একটা দ্বীপ এলাকা, সেখান থেকে আপনি মাইগ্রেশন, ভালো লেখাপড়ার টার্গেট নিয়েই আমি আসলে ওই ধরনের স্কুল, নিঃসন্দেহে আপনার পরিবারের একটা আকাঙ্ক্ষা ছিল যে ভালো লেখাপড়া করার এবং বড় হয়ে ডাক্তার হওয়ার একটা টার্গেট তখন থেকেই ছিল। সেজন্য একটু করে আমি শেষ দিকে একটু করে কুতুবদিয়া স্মৃতি কি আপনাকে মনে আছে? যে স্কুলের স্মৃতি, সবার তো একটা শৈশব থাকে। স্মৃতি কুতুবদিয়া যেটা প্রাইমারি স্কুলে পড়েছি, আমার আব্বাও টিচার ছিলেন। তো সেখানে খেলাধুলা, গান, তারপরে সাঁতার কাটা ইত্যাদি অনেক কিছুই আমাদের স্কুলে জারি গান, এবং খুবই একাডেমিক এছাড়াও এক্সট্রা একাডেমিক ক্যারিকুলামগুলোও আমাদের খুব বেশি চর্চা হতো। আমার আব্বা নিজেই অ্যাথলেট ছিলেন, উনি তো ফুটবলে খুব পুরস্কার প্রাপ্ত প্লেয়ার ছিলেন। এবং পুরা কুতুবদিয়ার আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, তো সেখানে এই অ্যাডাল্টদের সাঁতার প্রতিযোগিতায় আমার আব্বা ফার্স্ট হয়, আবার ছোটদের সাঁতার প্রতিযোগিতায় আমি ফার্স্ট হই। তো এরকম অনেক ঘটনা। তারপরে হচ্ছে ওই রশি টানাটানি। তো রশি টানাটানির মধ্যে একদিকে হলো এই ভিলেজার্স, আরেকদিকে হলো বাজারের অ্যাসোসিয়েশন, বাজারের দোকান মালিক সমিতি যে আছে, আরেকদিকে তারা।
তো আমার বড় ভাইয়ের একটা মেডিসিন দোকান ছিল, তো যার ফলে আমার বড় ভাই বাজার মালিকদের পক্ষে ছিল, আর এদিকে হচ্ছে ভিলেজার্সদের পক্ষে, দুই দিকে রশি টানাটানি, কেউ কাউকে করতে পারতেছিল না। তো হঠাৎ করে যে বাজারদেরকে ভিলেজার্সরা টেনে নিয়ে যাচ্ছিল, তখন আমার আব্বাও দোকানের ওনার হিসেবে ওদের সাথে ধরে একেবারে টেনে নিয়ে গেছে। তখন তো একটা যে আমরা বলতাম যে খেপ বলে, আমরা যে মানে অল্প টাকা দিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে দূরের একটা ক্লাবে খেলতে যাওয়া, সেগুলো কি এরকম ছিল? ওই জুন ফুটবল টুর্নামেন্টে ওই চকরিয়া থেকে প্লেয়ার হায়ার করে এনে আমাদের টিমে রেখে আমরা মানে চ্যাম্পিয়ন হই আমাদের টিম। তো অনেক স্মৃতি, গুড়ি ওড়ানো, তারপরে হচ্ছে গরুর লড়াই, মহিষের লড়াই, একেবারে গ্রামে আমি একেবারে খুব বেশি সম্পৃক্ত ছিলাম এগুলা নিয়ে। চট্টগ্রাম কলেজে চলে আসলেন, তারপর চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়া কিন্তু তখন একটা টাফ ছিল, অনেক টাফ ছিল। হ্যাঁ, এখন ভর্তি পরীক্ষা দিতে হতো, স্টার মার্ক পাওয়া লাগতো। হ্যাঁ, তা আমাদের সাথে যারা কম্পিট করছে অনেকেই তো পায় না চান্স, আমরা ভর্তি হইতে পারছি ইনশাল্লাহ। তো চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার মেডিকেল কলেজে, চিরাং মেডিকেল কলেজে আমি MBBS পাস করি আর কি। আপনার যে কলেজ জীবন এবং হোস্টেল জীবন অথবা হচ্ছে মেডিকেল জীবন, এই জীবনটার একটু আলোকপাত করতে চাই। কেমন সময় কাটিয়েছেন তখন? কলেজ, চিটাং কলেজে তো আমরা লেখাপড়া করছি, সেখানেও আমাদের অনেক গুণী জ্ঞানী টিচাররা ছিল। আমার মনে পড়ে প্রিন্সিপাল আবু সুফিয়ান খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এবং একাডেমিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে খুবই একজন যোগ্য প্রিন্সিপাল ছিল আমাদের সময়। আর আমাদের প্রফেসররা যে সবাই যে বায়োকেমিস্ট্রির লেখক যে প্রফেসর, উনি অবশ্য ময়মনসিংহ পরে ময়মনসিংহ কলেজে চলে যান। আমাদের জয়নাব আফা ছিল, ওই যে ডক্টর জয়নাব, তাদেরকে অনেক নিঃসন্দেহে মিস করছেন। অনেক প্রফেসর আমাদের সবাই তো খুব ভালো ভালো প্রফেসর ছিল। শহীদুল্লাহ সাহেব পরে চিটাং বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো আমাদের আসলে খুব ব্রিলিয়ান্ট টিচাররা তখন ছিল এবং কলেজের লেখাপড়ার এনভায়রনমেন্ট এগুলো খুবই সুন্দর, ভালো আছে। নিঃসন্দেহে সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছে চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা যদি বলেন, ওই সময়ে জি আমরা 76 থেকে মেডিকেল কলেজে লেখাপড়া শুরু করি। তো এই চিটাগং মেডিকেল কলেজও ঐতিহ্যবাহী একটি সরকারি মেডিকেল কলেজ এবং এখনও যেটা মানে বাংলাদেশের মধ্যে একটা লিডিং মেডিকেল কলেজ, এটা ঐতিহ্যবাহী। তো চিটাগং মেডিকেল কলেজেও আমাদের অনেক স্মৃতি এবং আমরা এখান থেকেই চিকিৎসা MBBS ডিগ্রি লাভ করি। এরপরে পোস্ট গ্রাজুয়েশন সম্ভবত বার্ডেমে FCPS বা MD করার আমার স্কোপ হয় না, কারণ আমি ইন্টার্নশিপ শেষ করে আমি সরকারিভাবে চাকরি নিয়ে ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ইরানে চাকরি করছি 5 বছর। বিয়ে অথবা আপনার নিঃসন্দেহে তখন এটা কি ইরানের আগে না পরে? ইরানে চাকরিতে জয়েন করার জাস্ট আক্কান দিয়া বিয়ে করি। আমার আব্বা আম্মা ওই যে বিদেশে চাকরি নিয়ে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। উনি কি করেন? কথা করেন, উনি চিটাগং আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল এবং এখন একাডেমিক ডাইরেক্টর এবং প্রিন্সিপাল হিসেবে। ছেলে মেয়ে? আমার তিনটা মেয়ে। তারা কি করেন এখন? বড় মেয়ে ডাক্তার, বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করে আমেরিকায় আছে। তো ও USMLE থার্ড পার্ট পরীক্ষা দিছে, এখন রেসিডেন্সিতে জয়েন করার কথা। আর সেকেন্ডটা আমেরিকাতেই ডাক্তারি পড়ে, এবার ফাইনাল ইয়ারে আছে। আর থার্ড মেয়ে যেটা, সেটা ওখানে তো 12 ক্লাসের পরে ওই আন্ডার গ্রাজুয়েট প্রিমেড করতে হয়। তিনটাই আমেরিকায় সেটেল। ওই যে প্রিমেড কমপ্লিট করছে, এখন MPSC ভর্তি হয়েছে, প্লাস হচ্ছে মেডিকেল কলেজ এডমিশন। আমরা একটু বাংলাদেশে ফেরার গল্পটা শুনতে চাই। ইরান থেকে আপনি 88 সালে বাংলাদেশে ব্যাক করলেন, তারপরের গল্পটা জানি, এটা শুনতে চাই। 88 সালে আসার পরে আমি এখন বর্তমান মেট্রোপলিটন হাসপাতাল, যে এটা এখন যে রাস্তার দক্ষিণ পাশে আছে, তো উত্তর পাশে যেটা আমাদের ল্যান্ড আছে, এটাতে ভাড়া ঘরে জিসি মোড়ে হাসপাতালটা, ওয়ান নিজাম রোড, গোলফারের মোড়ে পশ্চিম পাশে। তো ওখানে ওই যে দি ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বাড়ি ছিল, ওইটা ইঞ্জিনিয়ার কাসেম সাহেবের। তো ওই বাড়িতে ভাড়া নিয়েই আমরা শুরু করি প্রথমে। তো সেখানে তো আমরা শুরুতে 30 বেড হসপিটাল,
পরবর্তীতে রাস্তার দক্ষিণ পাশে জায়গা কিনে বিল্ডিং করে 140 বেডের হসপিটাল আছে, আমাদের ল্যাবও আছে। তো রিসেন্টলি আমরা ওই যে ল্যাব বিল্ডিংটা তো আধুনিক করে 20 তলা না, বাংলাদেশে একটা অনন্য পরিচিত একটা জায়গা, প্রায় আমার ধারণা এটা 3 যুগের কাছাকাছি সময় হয়ে গেছে, খুব পরিচিত। সেটি আপনি ওটা আমি প্রতিষ্ঠা থেকেই ব্যবস্থাপনা পরিচালক এখনো আছেন। আসলে একটু জানতে ইচ্ছে করে যে আপনি একটা চাকরি করেছেন দেশের বাইরে, ইরানের মতো একটা দেশে সরকারি চাকরি করেছেন, বাংলাদেশে এসে আপনি চাকরি করলেন না কেন? আমরা যে MBBS পাশ করার পরে আমাদের ইন্টার্নশিপটা ওই ডিজি হেলথ থেকে পারমিশন নিয়ে আসতে হয়। তা আমি আর ডক্টর খুরশিদ জামিল চৌধুরী হচ্ছে আমার ক্লাসমেট আর কি, আমরা তো একসাথেই পাশ করছি। তা আমরা আমাদের সব কলিগদের ফাইল নিয়ে, বিএমএস সেক্রেটারি ছিলেন ডক্টর খুরশিদ জামিল চৌধুরী, পরবর্তীতে হ্যাঁ বিএমএস সেক্রেটারি ছিল। আপনিও বিএমএ তে দায়িত্ব পালন করেছেন? আমি বিএমএ ইলেক্টেড ট্রেজারার ছিলাম দুইবার, জি। এবং আমাদের বিএমএ ভবন একটা ট্রাস্ট আছে, ভবনটা পরিচালনা করে আমাদের ট্রাস্ট, ও বিএমএ ভবন ট্রাস্টেরও আমি প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি। সরকারি চাকরিতে জয়েন করলে তো সেটা তো একরকম আমি বন্দী হয়ে গেলাম, এন্টারপ্রেনার হওয়ার কোনো স্কোপ নাই। তো সেজন্য আমি পাশ করার পরে ইরানে চলে যাই, কিছু পুঁজি হওয়ার পরে দেশে চলে আসি, এবং বন্ধুবান্ধব অনেক কয়েকজন শেয়ার হোল্ডার নিয়ে আমরা একসাথেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে হাসপাতাল শুরু করি। আমাদের দেশে তো আসলে ওই যে ডাক্তারে পাশ করার পরে তো সবাই BCS দিয়ে সরকারি চাকরিতে ঢুকে যায়। তো এখানে আমাদেরকে প্রাইভেট হাসপাতাল চালাইতে সরকারি ডাক্তার, প্রফেসর, কনসালটেন্ট তাদেরকে তো কল দিয়ে হায়ার করে আনতে হয়। তো এই জন্য এই যে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমাদের হেলথ পলিসিতে এটা একটা প্রাইভেট এবং গভর্নমেন্ট একটু ডিমার্কেশন এবং পলিসি ডেফিনিট আরও গণমুখী পলিসি থাকা দরকার। কারণ আমরা বেসরকারি লেভেলে আমাদের টেকনোলজি এবং আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক সব কিছু আমরা অ্যাডভান্স আছি। আমরা তো মেডিকেল ইকুইপমেন্ট সব উন্নত বিশ্বের ইকুইপমেন্টগুলো ব্যবহার করি। যেমন ধরেন আমাদের যে কার্ডিয়াক, হার্ট, লাং মেশিন এবং সবগুলো তো আমেরিকান। তারপরে আমাদের MRI মেশিন জার্মানির, তারপরে আমাদের বায়োকেমিস্ট্রি ইত্যাদি মেশিন ফ্রান্সেরও আছে, জাপানের আছে, এক্সরে মেশিন জাপানের। উন্নত বিশ্বের সব আধুনিক টেকনোলজির সমাহার আমাদের আছে। কিন্তু আমাদের কনসালটেন্টরা সব তো সরকারি চাকরি করে, যার ফলে তাদেরকে আমরা ফুল টাইম পাই না। তো যেমন ইন্ডিয়াতে ধরেন এখানে একাডেমিক হসপিটালগুলো সরকারি, বাকি সবগুলা বেসরকারিভাবে তারা ছেড়ে দিয়েছে, এবং ওখানে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক ফুল টাইম ওই বেসরকারি হাসপাতালগুলোতে একটা পলিসি আছে, সেই হিসাবে তারা কনসালটেন্ট হিসাবে জয়েন করতেছে, যার ফলে ওদের ফুল টাইম কনসালটেন্ট ব্যাকআপ আছে। আমাদের দেশে যেটা নাই, যে জন্য আমরা আরও বেশি, নইলে আমরা ইন্ডিয়ার চেয়েও বা উন্নত দেশের চেয়ে আরও বেশি এগিয়ে যেতে পারতাম। যে আপনি সম্প্রতি যে বেসরকারি হাসপাতাল মালিক এবং ডায়াগনোসিস মালিক সমিতি আছে সেটার সভাপতি নির্বাচিত হয়েছেন, আপনার নিশ্চয়ই সেই লাইনে কাজ করার সুযোগ হবে এবং গভর্নমেন্টের সাথেও আপনার সুসম্পর্ক ভালো। আপনি সেই পয়েন্ট আউটগুলো করে নিঃসন্দেহে যে দপ্তরগুলো আছে সেখানে পয়েন্ট আউট করলে হয়তোবা ইতিবাচক। হ্যাঁ, আমাদের অনেক কাজ করার স্কোপ আছে। আমাদের যেমন এই যে রেফারেল সিস্টেম, ধরেন গ্রামের ইউনিয়ন হেলথ সেন্টার, সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে জেলার হসপিটাল, তো এভাবে আমাদের রেফারেল সিস্টেম ইত্যাদি হওয়া দরকার আছে। লিমিটেড ইয়াতে এটা আরও আধুনিকায়ন এবং ইয়াটা সিস্টেমটা ওই যে চেইন অফ ম্যানেজমেন্ট ইত্যাদি প্রয়োজন আছে। আমরা যেহেতু আপনার পুরো জীবনটাই চিকিৎসা, আপনার ক্যারিয়ারটাই চিকিৎসা কেন্দ্রিক, এইগুলো নিয়ে কথা বলে আসলে দিন শেষ হবে না। আমি একটু আপনার ব্যক্তিগত একটু গল্প শুনতে চাই। সেবা একটি বড় অংশ, আপনি ডক্টর, সেটা কিন্তু যত ধরনের ব্যবসা তার চেয়ে বড় হচ্ছে সেবা। ডাক্তারি পেশাটা আসলে পুরোপুরি ব্যবসা আপনি বলা যাবে না, আমরা হয়তো বলতে পারি না। সেবা যেটা ছোটবেলায় আপনি মানুষকে ধারণ করছিলেন, আপনি অনেকগুলো ম্যানেজমেন্ট যেখানে অংশ আছেন সেখানেও কিন্তু সেবার অংশ। আপনি মা ও শিশু হাসপাতালের সাথে সম্পৃক্ত, অনেকগুলো সব জায়গায় আপনি ম্যানেজমেন্টে সেখানেও সেবা দিচ্ছেন। সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখেছি আপনি আগামী যে সংসদ নির্বাচন বহুল আলোচিত, সেই সংসদ নির্বাচনের একজন প্রার্থী। কেন এই সেবা থেকে নাগরিক সেবার দিকে ঝুঁকলেন? পেশাজীবী অঙ্গনেই ছিলাম আর কি, ন্যাশনাল ডক্টরস ফোরাম, তারপরে হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন, তারপরে হচ্ছে আমাদের মেডিকেল কলেজগুলি, চিটাগং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং নার্সিং কলেজ, এটা তো একটা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। ওই ট্রাস্টেরও আমি চেয়ারম্যান। আর তারপরে হচ্ছে ওই চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার, মা ও শিশুরও ভাইস প্রেসিডেন্ট।
তো এই যে আমি মোটামুটি এইগুলা নিয়ে সম্পৃক্ততার কারণে হয়তো ছিলাম। আপনাকে বেছে নিয়েছে। আমি ছাত্র জীবনে চিটাগং মেডিকেল কলেজে যে মেস আমাদের মেসের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলাম। তো তখন থেকেই আমার একটা এই যে মানে অর্গানাইজিং, আমি একটু আমার অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে, আমরা একটু শুনতে চাই যে আপনি এই সেবা নিয়ে আপনার এই স্বপ্নটা দেখতে চাই। আমার একটা পলিসি আছে, আমি সেটা মনে করি যে আমি একজন সৎ মানুষ, সেটা বলার চেয়ে প্রমাণ দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। আমি আমি এটা সৎ মানুষ এটা বলাই যথেষ্ট না, এটা নিজেকে প্রমাণ দিতে হবে। তো আমি এটা প্রমাণ দিয়ে আসছি। আমি যে বললাম যে স্টুডেন্ট লাইফে মেসে ছিলাম, এরপরে বিএমএ ট্রেজারার ছিলাম, বিএমএ ভবন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ছিলাম, এবং আপনি এতগুলো প্রতিষ্ঠানের সাথে এই যে ইনভলভ বিএমএর নিশ্চয়ই। ফান্ডগুলা, বিএমএর পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি, অডিটোরিয়াম, এগুলো সব আমার হাতে হয়েছে। এবং এখানে একটা পয়সাও এদিক ওদিক যে মিস না হয় সেটা আমি উইথ ডেফিনিট প্রুফ, হ্যাঁ, আমি সাক্ষী ছাড়া কোনো টাকা ব্যয় করি না। এবং আমার একটা কমিটি রাখি, আমি কমিটির মাধ্যমে এই রেট খরচ টরচ এগুলো সব সাক্ষীর মাধ্যমেও করি, এবং এটা অডিটের মাধ্যমে সবাইকে শেয়ার করি। আমার এখানে ম্যানেজিং ট্রাস্টি, ম্যানেজিং ডাইরেক্টর, পার্ক ভিউর চেয়ারম্যান এবং অন্যান্য যেখানে ফাইন্যান্সিয়াল, এই যে মেডিকেল ইউনিভার্সিটিতে আমাকে বিসি সাহেব ডক্টর ওমর ফারুক ইউসুফ আমাকে ওই যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ফাইন্যান্স কমিটির মেম্বার বানাইছে, বলে যে ফজলু ভাইকে যেভাবে আমরা ট্রাস্টে বিশ্বাস দিছি, এখানেও আমি ওনাকে ইনভলভ করতে চাই, কারণ এখানে কোটি কোটি টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, এই জন্য ফজলু ভাইকে আমি ওখানে ইনভলভ করতে চাই। আমার একটা স্বচ্ছতার ব্যাপার আছে, কিন্তু আপনি ধরেন একটা মানুষের জীবন মান উন্নয়নে আপনার পরিকল্পনা, নিশ্চয়ই আপনি এটা ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন, আমরা অনেক শুনবো। কিন্তু তো মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমি যেটা সিম্পল যেটা ফর্মুলা যেটা বলি, আমাদের সবাই স্বীকার করে এবং এটা সবাই বলেও, যে ধরেন একটা বাজেট, একটা প্রজেক্টের জন্য একনেক থেকে একটা হলো প্রজেক্ট পাস হলো, সে মনে করেন 10,000 কোটি টাকা। তো সেখানে সবাই বলে যে এখানে 30% টাকা খরচ করে 70% টাকা মানে সিন্ডিকেটের মাধ্যমে এটা হয়তো আমাদের দেশে পাবলিক পারসেপশন। হয় এবং আমি তাদের পলিটিক্যাল লিডারদের মুখ থেকেও আমি এটা শুনছি। তো এই যে ধরেন এটা যদি মিসইউজ না হয়, টোটাল টাকার যদি খরচ করা হয়, তাহলে মানুষের জীবন মান অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে। সিম্পল থিওরি আসলে, মানে প্রপার দুর্নীতিমুক্ত অর্থনীতি যদি হয়, প্রপার বরাদ্দ একদম প্রপারলি ইউজ করে, সেটা করলেই কিন্তু আপনার আর বাকিগুলা পরিকল্পনা দরকার হয় না। আমি আপনার শেষ কথাটুকু একটু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে, অথবা আপনার জীবন আমাদের এই আয়োজন মিলে সব শেষ কথাগুলো শুনে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই। তো আমার শেষ কথা হচ্ছে, আসলে আমরা যেটা মানে ইলেকশনের মাধ্যমে যে লিডার সিলেক্ট করি, তো বহু বছর ধরে তো আমাদের ভোট দেওয়ার স্বচ্ছ ভোট দেওয়ার ছিল না। তো যার ফলে আমরা পাবলিক নিজেদের পছন্দ মতো ক্যান্ডিডেট নির্বাচিত করে সরকারে পাঠাতে পারে নাই। তো এখন পাবলিকই বিচার করবে যে কাকে নির্বাচিত করলে সততা এবং যোগ্যতার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। তো এখানে মনে করেন মানুষ যে একজনকে ভোট দিল, এখন সে যদি নীতি নৈতিকতা এবং খোদাভীতি এবং তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয়, পরকালীন সাফল্য, এই বিশ্বাস যদি মানুষের না থাকে, তাহলে মানুষ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারবে না। এটাই একমাত্র ইসলামী জীবন বিধান যারা ইমানের সাথে বিশ্বাস করে এবং প্র্যাকটিস করে, তাদের দ্বারাই এটা সম্ভব যে তারা হারাম এবং হালাল পার্থক্য করে, যার ফলে অবৈধ কিছু যদি তারা অর্জন করে, তাহলে কিয়ামতের দিন তাকে আল্লাহর কাছে মানে ধরা খাইতে হবে। খোদাবিহিতা এবং এই তাকওয়া ভিত্তিক যদি প্রতিষ্ঠিত হয় সরকার, তাহলে এটা সম্ভব। আমি বিশ্বাস করি, তবে আমরা সবাই বিশ্বাস করি যে আগামী যে নির্বাচন হবে সেখানে অন্তত যার ভোট সে দিতে পারবে, আগের মতো সেই ভোট হবে না, এবং নিঃসন্দেহে তাদের সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হবে। আমরা আপনার জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক এবং চট্টগ্রামের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ডক্টর এ.কে.এম. ফজলুল হকের সঙ্গে আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিতে চাই। যেতে বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ, আমরা চাই দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।